নমস্কার। মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে গল্প পাঠের আসরে আজ আপনাদের শোনাব টুলু গাঙ্গুলির লেখা গল্প সেই তো আমার ভালো। চার বউয়ের মধ্যে সেজ বউ একটু শিক্ষিত, মানে এই মাধ্যমিক পাস। অন্য তিন বউ মোটের উপর নামসই করতে পারে, আর কি সেখানেই হলো সবার জ্বালা। নানাভাবে ঠেস দিয়ে কথা। সেজ বউ সে কথায় এত কান দিত না, সেটাও তাদের পছন্দ নয়। সব সময় শাশুড়ি আর তিন বউ মিলে বলতো, ধরাকে সরা মনে করেছে। সংসার এরকমই, কারো ভালোটা কেউ সহজে হজম করতে পারে না। এই সেজ বউ তুহিনা গাছে ওঠা একটা ছটফটে প্রাণ চঞ্চল মেয়ে ছিল। হাসি আনন্দে সর্বদা ভরে থাকত। বড় বড় দিদির উপর দিদিগিরিটা তুহিনাই বেশি করত। সেই প্রাণচঞ্চল মেয়েটা আজ হাসতে ভুলে গেছে। সংসারে সব মানা যায়, কিন্তু স্বামীর অত্যাচার আর সহ্য হয় না। অন্য তিন ভাই বউয়ের আঁচলে বাঁধা না হলেও তারা মারধর করে না, মদও খায় না, ভালোভাবে তারা থাকে। মা আর বড় জায়ের তোলাগুচিতে বিয়ের 1 বছরের মধ্যেই মদ ধরে সেজ ছেলে রজত। যখন তখন ইচ্ছে করে তুহিনাকে মারধর করে। কেউ একবার এসে ধরে না, কিছু বলেও না, উপরন্তু আগুনে ঘি ঢালে। সেজ ছেলে রজত তার কোনো বিকার নেই। তুহিনার বাপের বাড়ির কেউ এলে অন্যরকম ব্যবহার করে বাড়ির লোক। শাশুড়ি বলে, শ্বশুর বাড়িতে অনেক সহ্য করতে হয়, তুমি তো কিছুই সহ্য করতে পারো না। আমার সে যে কি কষ্ট গেছে, শাশুড়ি দুটো খেতে পর্যন্ত দিত না। স্বামীর সদা সর্বদা সন্দেহ করা তার একটা বাতিক ছিল। কোনো পরপুরুষ, এমনকি 2 দেওর 4 নন্দাইয়ের সঙ্গে কথা বলাও বারণ ছিল। পর 10টা বাচ্চা, 2 বছর আঞ্জা। আঁতুর ঘরেই বিবাহিত জীবনের অর্ধেক কেটে গেছে। বাপের বাড়ি বাচ্চা হওয়ার 21 দিন কাটিয়ে আবার সেই পূর্বাবস্থায় ফিরে আসা। কাঁচা নারী, খাওয়ার বাদ বিচার, নিয়মের বেড়াজাল আর স্বামীর মনোরঞ্জন করা। 2 দিন যদি শরীর খারাপ হতো, স্বামীকে সঙ্গ না দিতে পারতাম, তখন অশান্তির শেষ থাকতো না। তার উপর অপবাদের পাহাড়। যাক, আর তোমাকে বলে কি হবে? তুমি তো 2 পাতা পড়ে মনে করেছো কিনা কি করে ফেলেছি। তুহিনা বলে, হো, আপনি যেরকম কষ্ট করেছেন আমাকে সেরকম করাতে চান? বাকি 3 বউয়ের তাহলে কি ব্যবস্থা? বাহ, ভালো বিচার তো আপনার। তারপর হঠাৎ করে চেঁচাতে লাগলো শাশুড়ি, ওরে রজু, ওরে বেচু, দেখে যা, তোদের মাকে এই হতচ্চারি বিলেত ফেরত বউ কি বলছে। আমি নাকি এক চোকা, আমি নাকি ওর পিছনে লেগে থাকি। তুহিনা আর অবাক হয় না। এই মিথ্যাচার সংসারে গত 1 বছর ধরে চলে আসছে। তাই আর কাউকে কিছু না বলে ঘরে ঢুকে যায়। সেই সময়
মাঠ থেকে রজত আসে। আগা গোড়া কিছু না জেনেই ঘর থেকে সেজ বউয়ের চুলের মুঠি ধরে টেনে বাইরে নিয়ে আসে। মেঝেতে ফেলে চড় থাপ্পড় এমনভাবে মারে যে বনের হিংস্র পশুকেও হার মানাবে। বাড়ির সকলে এতটাই পাষাণ, কারও মন গলে না। সেই সময় বড় ভাসুরের 8 বছরের মেয়েটা বলে, ও কাকিমা, তুমি আমায় ধরে ওঠো, উঠান ফাঁকা, কেউ আর এখানে দাঁড়িয়ে নেই, চলো ঘরে। তখন তুহিনা বলে, তুই এখান থেকে যা। গোটা মুখে কালশিটে। ঘটনাটা ঘটে বিকালবেলা। রাত 9টা বাজে। কেউ একবার ঘরে আসে না, কিছু বলে না। শুধু সন্ধ্যাবেলায় শাশুড়ির একটা আওয়াজ পাওয়া গেল, সন্ধে হয়েছে, উঠে পড়ো, শাঁখে ফুঁ পড়বে, এই সময় শুয়ে থাকতে নেই, লেখাপড়া করলেই তো হলো না, জ্ঞান থাকা চাই। রাত্রি 10টা নাগাদ ঘরে ঢুকে স্ত্রীর এই অবস্থা দেখে খুব কষ্ট পায় রজত। স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চায়। রাতের খাবারটা ঘরে এনে তুহিনাকে খাইয়ে দেয়। এত মেরেছে, তুহিনা তখন কাঁদেনি, কিন্তু রজতের আফসোসে, আদরে, যত্নে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। স্বামীর বুকে মাথা রেখে হাউ হাউ করে কেঁদে ওঠে। আবার সকালবেলা যেমন কাজ তেমন করতে হলো, কিন্তু রজতেরই অতিরিক্ত বউ সোহাগী ব্যবহার বাড়ির 3 বউ আর শাশুড়ির সহ্য হলো না। বড় যা আর শাশুড়ির ঠেস শুনে কান ঝালাপালা হয়ে যায়। শাশুড়ি বলে, স্বামী শুধু ধুয়ে নিত, জানো বড় বৌমা, নিজের প্রয়োজন মিটে গেলে আর ফিরে তাকাতো না। তার মা আমার ওপর এত অত্যাচার করতো, কোনো দিন বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেনি যে লতু তুমি কষ্ট পেও না, আমি তো আছি। স্বামীর কাছে সেই শান্তিটুকুও পাইনি। মায়ের সঙ্গে মানিয়ে চলবে, আমার মা খুব কষ্ট করেছে, এই ছিল স্বামীর বুলি। বড় যা বলে, মা জানেন, আপনার বড় ছেলেও মনে হয় তার বাবার ধাতটুকুই পেয়েছে। হায় রে, কালে কালে কত দেখবো। তুহিনা বলল, আচ্ছা দিদি, আপনাদের কি কোনো কাজ নেই? বড়দা আপনার গায়ে কোনো দিন হাত তুলেছে? বড় যা বলে, দেখেছেন মা, ওর কি সাহস! এই 2 দিনে এসে বড়দের মুখের উপর কথা, ছি ছি। মেজো পারুল, কি হলো গো দিদি, এত কথা কাটাকাটি কিসের? নিশ্চয়ই সেজ বউকে দেখিয়ে ওই শিক্ষিত উলির সঙ্গে। আমি ঢের ঢের বউ দেখেছি, কিন্তু এরকম নিয়াংড়ে জেদি বউ জীবনে 2টো দেখিনি। তুহিনা দেখে এদিকে ছোট বউ রমা এগিয়ে আসছে। বলে, আয় আয়, ছুটে আয়, এসে কিছু বল, তুই আর বাকি থাকিস কেন? কাল তো সেজ ভাসুর মেরে ধরে রাতের বেলায় খুব আদর করেছে আমায়। এই রকম অশান্তি দিন রাত লেগে থাকে। রজত হাজারো দিব্যি করেও বউয়ের গায়ে হাত তুলতে ছাড়েনি। তুহিনা সহ্য করতে পারে না, মানুষ তো সে, সংসারের কথা সে সহ্য করছে,
সহ্য করবেও, কিন্তু একদিন ছাড়া স্বামীর মার। বাপের বাড়ির ভরসা করে না। বড়দির দুরবস্থা, দুটো বাচ্চা নিয়ে বাপের বাড়ি পড়ে আছে। জামাইবাবু আবার বিয়ে করেছে। ছোট ভাইটা জন্মান্ধ। বাবার বয়স হয়েছে, ওইটুকু জমির ভরসায় আর কত কি করবে। তাই মারধর খেয়েও পড়ে আছে শ্বশুর বাড়িতে। এদিকে পাড়াতেও নাম খারাপ হয়ে গেছে। সেজ বউয়ের রোজ রোজ চেঁচামেচি, শাশুড়ি পাড়া ঘুরে নিন্দে করে আসে। সকলে সেটাই বিশ্বাস করে, কারণ একতরফা সকলে সেজ বউ খারাপ এটাই শোনে। তবে তুহিনার হয়ে একজন কথা বলে, সে হচ্ছে ছোট দেওর রুদ্র। তাতে ছোট বউ জ্বলে ওঠে। তবে ছোট বউ যদি কিছু বলে, সে আর বাড়িতে বউয়ের সাথে শোবে না। সদর দালানে রাতে শুয়ে পড়বে। যতক্ষণ না রমা মানে ছোট বউ তার কাছে যেচে বলে, ঠিক আছে বাবা, আর করব না, তবে আবার সম্পর্কটা স্বাভাবিক হবে। ইতিমধ্যে কয়েকবার এই ঘটনা ঘটে গেছে। রুদ্র বলে, সেজ বৌদি, তুমি বাপের বাড়ি দিন কত ঘুরে এসো, আমি তোমায় নিয়ে যাব। তুহিনা বলে, না ভাই, মরবো এখানেই মরবো। কি খাচ্ছ ভাই? ডাঁশা পেয়ারা খাবে বৌদি? কিন্তু আমি এঁটো করে ফেলেছি। সেই তুহিনা একটু অভিমানের সুরে বলেছিল, দেবে না তাই বলো। সেই পেয়ারা খাওয়া নিয়ে বাড়িতে বিরাট কাণ্ড ঘটে গেল রীতিমতো। রুদ্রর যা স্বভাব তাই করল। বেশ কিছুদিন পরে পাড়ার দু একজন বাচ্চা জোগাড় করে দেয় সেজ বৌদিকে। রুদ্র বলে, এদের তুমি পড়া। তুহিনা যেন হাতে চাঁদ পেল, কিন্তু সুখ বেশি দিন সহ্য হলো না। ছোট বউয়ের বাচ্চা হবে। বাড়ির সকলে বলে, এসব পড়ানো টড়ানো এ বাড়িতে চলবে না। নিজে তো ঢ্যাঁড় হয়ে বসে আছো, বিয়ে হয়েছে আজ 2 বছর হতে চলল, এখনো মাস ডিঙোলো না, মনে হচ্ছে তুমি বাঁজা। তুহিনা বলে, মা, এসব কি কথা? আপনাদের মুখে কি কিছুই বাঁধে না? মেজ বউ এসে বলে, মা কথাটা বলেছে, তুই মাকে বলবি, আপনারা বললি কেন? তবে আমিও বলছি, তুই বাঁজা। বড় ভাসুর বেচু বলে, তোমরা সব সকালবেলায় আরম্ভ করে দিয়েছ? রাত্রিবেলা তুহিনা স্বামীকে বলল, ছোটর যদি 1 বছরের মধ্যে বাচ্চা হয় সেটা খুব ভালো, আর আমার 2 বছর বাচ্চা হয় না বলে আমি বাঁজা? বলো না তুমি আমায়। ছাড়ো ওসব কথা। পরের দিন সকালবেলা রজত বলে, আচ্ছা মা, তোমরা সেজ বউকে কেন বাঁজা বলেছ? কে তোকে বলল? ওই ডাইনি? ও, বুঝেছি, তোর মাথাটা রাতের বেলায় চিবিয়ে চিবিয়ে খায়। ওগো, আমার কি হলো গো? আমার আর বাঁচতে ইচ্ছা করে না। অন্য 3 বউ মুখের নানা রকম ভঙ্গি করে বলে, আপনি আর কি করবেন মা, সেজ ঠাকুরপো তো একেবারে বউয়ের ভিড়ও হয়ে গেছে। রজত এসব দেখে শুনে বাড়ির বাইরে চলে যায়, আর এক পেট মদ গিলে ফেরে। তখনও দেখে মায়ের সঙ্গে সেজ বউয়ের কথা কাটাকাটি হচ্ছে। সব রাগ গিয়ে পড়ল বউয়ের উপর। এবারে যা মেরেছে,
সেজ বউয়ের উত্থান শক্তি রহিত হয়ে গেছে। কেউ একবার ধরেনি, মাও কিছু বলল না। অন্য 3 বউ দূর থেকে বেশ হয়েছে বেশ হয়েছে করেছে। আসলে প্রতিটা মানুষের মধ্যে একটা হিংস্র জানোয়ার থাকে, যে যত মূর্খ তার মনের জানোয়ারটা তখন তত বেরিয়ে আসে। এই যে সরকার পরিবারটার কথা আমি বলছি, মধ্যবিত্ত পরিবার। মেয়েদের লেখাপড়া জানাটা বা বাহ্যিক জ্ঞান থাকাটা এদের পরিবারে বিশেষ জরুরি। এই জাতীয় মহিলারা যে কি সাংঘাতিক হয় তা বলে বোঝানো যায় না। নিজেরা যেহেতু লেখাপড়া জানে না, একজন যেহেতু একটু জানে, তার সঙ্গে ভালো ব্যবহার করাটা তাদের ইচ্ছা হলো না। আর যদি ভালো ব্যবহার করতো, বাড়িতে 3টে পড়ুয়া বাচ্চা আছে, তাদের পড়াশোনা করাতে তুহিনাকে দিতে পারত। আমাদের সমাজে কেউ খেয়ে আঁচালে যেমন সহ্য হয় না, তেমনি সে যদি না খেয়ে থাকে তাকে আবার আহা করা হয়। এইসব মহিলাদের কাউকে খোঁচা দিয়ে কথা বলাটাই রীতি রেওয়াজ হয়ে গেছে। সে যদি খুব কষ্ট পায় তবে তারা আনন্দ পায়, আর সে যদি তাদের পাত্তা না দেয় তখন তারা আরও খারাপ ব্যবহার করে। রজত যে ব্যবহারটা করলো তার বউয়ের উপর, কোনো মানুষ তা করতে পারে না। স্বামী যদি পাশে থাকতো কেউ পাত্তা করতে পারত না। এমন নজিরও অনেক আছে। অবশেষে ছোট দেওর ডাক্তার নিয়ে আসে। ডাক্তার ঔষধ লিখে দেয়, আর এই রজতের উপর এক রাশ ঘৃণা প্রদর্শন করে যায়। বছরখানেক পরের ঘটনা। তুহিনার একটা 2 মাসের মেয়ে। তবে রজতের কোনো পরিবর্তন নেই, যা আগে তাই পরে। মা এবং অন্য জায়েদেরও কোনো পরিবর্তন নেই। তবে বাঁজা অপবাদটা আর দেওয়া হয় না। তুহিনার একটা দোষ আছে, জায়েরা এত তার পিছনে লাগে, সেই তাদের পিছনেই ঘুরঘুর করে, যাতে করে তার মেয়েকে একটু সকলে ভালোবাসে। এই পর্যন্ত তার শাশুড়ি একবারও কোলে নেয়নি। একবার ছোট যা কোলে করেছিল, তুহিনা স্নানে গিয়েছিল তখন। ভালো রান্না করে তুহিনা। এখন মাঝে মধ্যে রান্না করতে পারে না, বাচ্চা সামলায়। অন্য 3 যা ওকে দিয়ে বেশি কাজ করায়। একদিন তুহিনা বলল, এই তুমি একটু মিঠুকে ধরো, আমি রান্নাটা করে নিই। রজত মেয়েকে নিতে যাচ্ছে, মা এসে বলে, আমরা কোলে ছেলে নিয়ে বাড়ির সকল কাজ করেছি, তোর বাবা তোদের কোনো দিন নোড়া ধরেনি, আর এই একটা 2 মাসের মেয়ে নিয়ে স্বামীকে ফরমাস করা, তোকে একেবারে আঁচলে বেঁধে ফেলেছে। আর তোকেও বলিহারি, তুইও বউয়ের হাতের পুতুল হয়ে গেছিস, অমনি সুরসুর করে ধাইমা হয়ে গেছিস। রজত মেয়েকে মাটিতে ফেলে দিয়ে বলে, দূর বাবা। মেয়ে কেঁদে আটকে যায়। মনে হয় পাকা মেঝেতে মাথাটাই লেগেছে। তুহিনা বলল, ভালো করেছেন মা, এরকম করেই মেরে ফেলুন আমার মেয়েটাকে। আর তোমায় বলি, তুমি এটা করতে পারলে? তোমারও সন্তান না? তোমার এতটুকু কষ্ট হলো না? ভালো করেছো তোমরা। হাউ হাউ করে বাচ্চা বুকে নিয়ে কাঁদতে থাকে। দুপুরবেলা রান্না ভাতে এক কাণ্ড। রান্না বান্না সেরকম হয়নি। ভাসুররা, ছেলে মেয়েরা বলে এসব দিয়ে তারা খাবে না, সব দোষ ওই সেজ বউয়ের। মেয়ে নিয়ে ওরকম আদিক্ষেতা করার কি ছিল? আমাদের আর এসব ভালো লাগে না,
আমাদেরও ছেলে মেয়ে আছে। এখন যেন মনে হচ্ছে ওর একারই বাচ্চা হয়েছে। তুহিনা কাঁচা পোয়াতি, তারও খিদে পেয়েছে। এত সবার কথা আর সহ্য হয় না। বড় মেজ দুই যাকে বলে, আপনারা কি করছিলেন এতক্ষণ? ভালো করে রাঁধেননি কেন? দেখলেন তো আপনাদের দেওর মেয়েটাকে কেমন করে মেঝেতে ফেলে গেল। শাশুড়ি বলে, ওরে অলক্ষণে বউ, আমার ছেলেকে বললি তোর মেয়েকে মেঝেতে ফেলেছে, মেঝেতে শুইয়ে দিয়েছে। আমার ছেলে অমর নয়, তার মতো স্বামী পেয়েছিস বলে বেঁচে গেলি, না হলে তোর মতো মেয়ে মানুষকে কে নিত? অন্য জায়গা বলে, ওই জন্য সেজ ঠাকুরপো তোকে বেষ্টি করে দেয়। তোর লজ্জাও নেই, ঘেন্নাও নেই, নির্লজ্জ বেহায়া মেয়ে। তুহিনা বলে, খুব লজ্জা করে গো দিদি, যখন দেখি আমায় দিনরাত মার খেতে হয় স্বামীর হাতে, আর আপনারা তাই নিয়ে সকলে হাসাহাসি করেন। আমি মরে গেলেও একবার ধরতে আসেন না। মার খেয়েও আবার সবার সঙ্গে সংসারের দেতো হাসি বের করে যখন কাজ করি, আমার আত্মসম্মানে লাগে। নারী সত্তার মরণ হয় শুধু বাঁচার জন্য। বাবা মাকে না চিন্তায় ফেলে নিজেকে গুটিয়ে রেখেছি। শাশুড়ি, সেও তো একজন মা। ছেলেকে কোথায় ভালো পথে আনবে, তা না করে মদ খেয়ে যাতে ছেলে আমায় মারে তার ব্যবস্থা করে। আমার জীবনে কি আছে? এরকমভাবেই কি আমায় সারা জীবন থাকতে হবে? আমার মুক্তি নেই? এই তো সেদিন, মেয়েটা তখন 1 মাসের, সবে মাত্র বাপের বাড়ি থেকে এসেছি। আসতে না আসতেই শাশুড়ি বলল, এত তাড়াতাড়ি চলে এলে কেন? বলি, বাবা মা আর মেয়েকে ভাত দিতে পারলো না? আমার ছেলে তো খারাপ, শুধু শুধু তোমায় মারে, তুমি ধোয়া তুলসী পাতা। আমি নাকি ছেলেকে দিয়ে তোমায় মার খাওয়াই? তাহলে আসলে বাপ মাও তোমার মতো মেয়েকে রাখতে চায় না, আমাদের ঘাড়ে চাপিয়েই তারা বাঁচে। মা, এখন চুপ করুন, আমার দাদা বৌদি আমার সঙ্গে এসেছে। ও আমার দাদা বৌদি রে, মরে যায়। সন্ধেবেলা রোজু আসুক, তোমার হবে। তুহিনার দাদা শাশুড়ির পায়ে ধরে বলে যায়, মা, আমার বোন যদি কোনো অন্যায় করে আপনি শাসন করবেন, শুধু দেখবেন রজত যেন আমার বোনের গায়ে হাত না দেয়। টনি আমাদের কিছু বলতে চায় না। মা ওর চোখের কোণের রক্ত জমা দেখে মাথার দিব্যি দিয়ে সত্যি কথাটা বলতে বলে, তখনই সব জানতে পারি। ও আপনাদের সকলকে খুব ভালোবাসে। ও বলে ওর হাতের রান্না খেতে ভালোবাসে ওর 2 ভাসুর। সেদিন সন্ধেবেলা 7খানি করে লাগায় সেজো ছেলেকে, আর বলে, তুই যে তাকে এত ভালোবাসিস, সব ভরসে ঘি ঢালা হয়। কানের গোড়ায় এমন থাপ্পড় মারল যে বলার নয়। খানিকক্ষণের জন্য গালটা অসাড় হয়ে গেল। তুহিনা এমন মেয়ে আমি দেখিনি। এত মার খায়, তবু স্বামীর একটু আদর ভালোবাসায় গলে যায়। আবার ক্ষমা, আবার আদর, তাতেই গলে যায়। আমি বলি কি, আমি হলে এ সংসার ছেড়ে বাইরে বেরিয়ে ঝিগিরি করে খেতাম। আবার নিজেই বলি, বলা যত সহজ, কাজে করা ততটাই কঠিন। বয়সটাই তো খারাপ।
বাড়িতে এসে দেখে তুল কালাম হচ্ছে। রজতার থাকতে না পেরে বলল, আজ সেজে বউকে মেরেই ফেলবো, যা হয় হবে। হাতে লাঠি ছিল, সাইকেলে করে বস্তায় লাঠি বেঁধে ধান আনে। সেই লাঠি দিয়ে যখন তুহিনাকে এক ঘা দিয়েছে, পরের ঘা তুলতে গেছে, তুহিনার উপর যেন কে ভর করল। স্বামীর হাতের লাঠি কেড়ে নিয়ে আগা পাঁচতলার লাঠির উপর লাঠি চালিয়ে রজতের হাড় গোড় ভেঙে দিল। বাড়ির সকলে থামাতে লাগলো। তুহিনা শুধু বলল, এতদিন আমি নীরবে মার খেয়ে গেছি, কেউ ধরতে আসেননি। তবে যেই আপনার ছেলেকে মেরেছি, তখন চোখ বেরিয়ে পড়ল। জানবেন, আমিও কারো সন্তান। এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। মেয়ে নিয়ে তুহিনা বাড়ি থেকে চলে গেল, আর বলে গেল, যদি মরে যায় খবর দেবেন, শাঁখা সিঁদুর খুলব। এমন মার দিয়েছে যে মাসখানেক হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। তবে পায়ের হাড় ভেঙে গেছে, প্লাস্টার করা আছে। সেদিন বৈশাখ মাস, দুপুরবেলা মেয়ে নিয়ে বেরিয়ে পড়ে ভাবল, কোথায় যাবে এখন সে? একটা গাছের তলায় বসে মেয়েটাকে বুকের দুধ দিচ্ছে আর 7-5 ভেবে চলেছে। গাছের ঠান্ডা হাওয়ায় শরীর জুড়ালো। অনেকটা পথ হেঁটে এসেছে। এখন কোথায় যাবে ভেবে উঠতে পারল না। বাপের বাড়ি গেলে বাবা, মা, দাদা খুব কষ্ট পাবে। একে দিদির জন্য তাদের ভাবনার শেষ নেই, তার উপর আবার আমার। না না, সেখানে যাওয়া যাবে না। মনে পড়ল তার মেজদির কথা। মনে মনে ভাবতে থাকে তুহিনা। মেজদির শ্বশুরবাড়ির সকলে খুব ভালো। তখন সবে মাত্র মেজদির বিয়ে হয়েছে। মেজদিকে না বলে জামাইবাবু সাইকেলে করে সন্ধেবেলায় তাদের বাড়ি নিয়ে যায়, দিদিকে চমকে দেবে বলে। বলে, এই ঘরে তো দিদি আছে, যা। আবছা আলো ছায়ায় দিদির চোখ দুটো চেপে ধরলাম। অনেক কাণ্ড করেও দিদি বলতে পারল না আমি কে। তারপর দেখি আমি যার চোখ চেপে ধরেছি সে আমার দিদির শাশুড়ি। সে যে কি মজা, সকলের হাসি আর ধরে না। দিদি কিছুতেই ছাড়ে না, আর জামাইবাবুও দিদির রায় দেয়। তবে বেশ কটা দিন থাকাই হয়ে গেল। দিদির শাশুড়ি এত ভালো মানুষ, বলার অপেক্ষা রাখে না। আমায় বলল, জানিস টনি, আমার যদি একটা ছেলে থাকতো, আমি তোকে তার বউ করতাম। অমনি দিদি বলল, না, ও গেছুড়ে মেয়েকে আমার যা করতে বয়ে গেছে। তাছাড়া ওর আমি দিদি না ও আমার দিদি? সব সময় আমার শাসনে রাখতো। যাক বাবা, দেওর নেই তাই রক্ষে। আবার দিদির শাশুড়ি বলল, তবে এক কাজ করা যেতে পারে। আমার বোনপো গোপাল, সে তো কি একটা ট্রেনিং নিচ্ছে চাকরির জন্য, টনির সঙ্গে ভালো মানাবে। আমি বললাম, হে ম্যাগো, কি নাম? গোপাল। সেই বিদ্যাসাগরের বইয়ে পড়েছি, গোপাল বড় সুবোধ বালক, তাই নয় মা? ঠাট্টা করিস নি টনি। অমনি কি যোগাযোগ গোপাল এসে হাজির হলো। সেই মুহূর্তগুলো কি ভালোই না ছিল। গোপাল তো গোপাল, আমাকে খুব পছন্দ করত। কটা দিন আরও থেকে গেলাম, কত স্মৃতি আজ ভাবলে কিছু থাকে না। সত্যিই খুব ভালো মানুষ, আমাকে তার খুব পছন্দ ছিল। সে যে আমায় বিয়ে করতে চায় দিদি জামাইবাবুকে বলেছিল, বাবা রাজি হয়নি, কারণ কবে সে চাকরি পাবে, তারপর তার বিয়ের উপযুক্ত 2 বোন আছে, তাদের বিয়ে হলে
তবে আমাকে বিয়ে করবে। ইস, আমি এসব কি ভাবছি! এই দুরাবস্থায় পড়ে আজ তার কথাই মনে পড়ে গেল। একজন বুড়ি মানুষ এসে বলল, এই মেয়ে, বাচ্চা নিয়ে এই দুপুরবেলা এখানে বসে কেন? কোথায় যাবি মা? ঘোর ভাঙল তার কথায়। বললাম, আমার মেজদির বাড়ি রামপুর। সে কি রে মা, এটা তো উদয়নারায়ণপুর বাদামতলা। কোথা থেকে আসছিস রে মা? শ্বশুরবাড়ি রাজাপুরের জায়গাটার নাম করতে ইচ্ছা হলো না। মুখে বললাম, এই কাছেই। আচ্ছা মা, বলতে পারেন এখানে খাবার জলের কলটা আর কত দূর? খিদেতে নাড়ি চোঁচো করছে, হাতে একটাও পয়সা নেই। কিভাবে যাব জানি না। এই 21-22 বছরের জীবনে অনেক শিক্ষা পেলাম। কি জানি তার আবার কি হলো, বেঁচে আছে তো? দূর, ওদের কথা ভাবতে আমার বয়ে গেছে। বুড়িটা বলল, আসবি মা আমার ঘরে, আমি একলা থাকি। একটু জল খেয়ে জিরিয়ে বৈকাল 4টে নাগাদ বাস আসবে, তখন না হয় যাবি। এই বৃদ্ধা আমার কেউ নয়। সেই সময় তার হাতে মুড়ি জল খেয়ে মনে হলো ইনি আমার পরম আত্মীয়। বৃদ্ধা কি জানি বুঝতে পেরেছিল আমার কাছে পয়সা নেই। গোটা 5 খুচরো টাকা আমার আঁচলে বেঁধে দিয়েছিল। আমি যখন মেজদির বাড়ি পৌঁছালাম তখন সন্ধ্যা হয়। দিদির বাড়ির সকলে অবাক হয়ে গেল। ভাবলাম দিদিকে সব বলা যায়, না হলে থাকবো কি করে? দিদি জামাইবাবু সব শুনে বলল, তোর কোনো চিন্তা নেই, তোর যতদিন খুশি তুই থাক। দিদির 2টো ছেলে। জামাইবাবু বলল, আমি তোর বড় দাদার মতো, কোনো সংকোচ করবি না। তুই যে তনি এ সময় আমাদের কথা ভেবেছিস, আমাদের খুব ভালো লাগলো। তারপর দিদিদের ওখানে তাঁতের কাপড় বুনতে শিখতে লাগলাম। দিদি জামাইবাবু আমার কথা খুব ভাবে। শুধু দিদি জামাইবাবু নয়, দিদির শাশুড়িও। আমি তার কাছেই রাত্রে মেয়ে নিয়ে শুই, কত গল্প গাছা করি। দিদির শাশুড়ি বলে, তুই যা করেছিস বেশ করেছিস। এতদিন সহ্য করলি কি করে? কোনো মানুষে সহ্য করতে পারে? আবার ভাবলাম, আমি যে কেন সহ্য করেছি আমিই জানি। শুধু ভেবেছি ও একদিন ঠিক হয়ে যাবে। যখন ও বাড়িতে বউ হয়ে গেলাম, প্রথম আমায় খুবই ভালোবাসতো। মাস 3 না কাটতে কাটতেই প্রথম মদ ধরল। বুঝতে পারলাম যত নষ্টের গোড়া ওই মা। 3টে ছেলে মায়ের কথায় ওঠে আর বসে। তাছাড়া তাদের বউগুলোও হয়েছে তেমনি। শাশুড়ির মন জুগিয়ে শাড়ি গয়না হাতায়। আমার ওসবে কোনো আসক্তি নেই। আমি চেয়েছিলাম সকলকে ভালোবেসে ভালো থাকতে। আমার শাশুড়ি বুঝেছিল রজত যে টাইপের ছেলে, সে বউকে যদি খুব ভালোবাসে তাহলে ছেলে মায়ের থেকে পর হয়ে যাবে। পাকে প্রকারে আমার উপর ছেলের মন বসতে দিলে মাকে যদি আর পাত্তা না দেয়। বেশিরভাগ মা ছেলের বিয়ের পর ছেলের বউকে সহ্য করতে পারে না। আমাকে মারার পর ও এত আফসোস করত, আমার পায়ে হাতে ধরত। আমি যে ওর মধ্যে কি দেখেছিলাম আমি নিজেই জানি না। এত ভালোবাসতেও পারত যে বলার না। না না, আর ওর কথা ভাববো না। এটাই ভাবো আমি পেরেছি।
এতদিন বাদে হলেও পেরেছি। এদিকে রজত মাসখানেক পরে হসপিটাল থেকে বাড়ি এলো। তখনও শরীরে আড়ষ্টতা কাটেনি। একটু এদিক ওদিক হলেই খুব লাগছে। বাড়ির সকলে নানা কথা বলল, শুধু সেজ বউয়ের নিন্দে। কি বাঘিনী মেয়ে, এতদিন বুঝতে পারিনি। ছি ছি, অমন বউয়ের মুখে নুরো জেলে দিতে হয়। এ কি মেয়ে ছেলে, ও যে তো স্বামী সেটা হুঁশ নেই। তোমরা চুপ করবে? আমার আর ভালো লাগছে না, আমায় একটু ঘুমোতে দাও। ভাইকে ডেকে বলে, তুহিনার খোঁজ নিয়েছিস? ও কোথায় গেছে? আমার মেয়েটা কেমন আছে? হ্যাঁ, খোঁজ নিয়েছি। ওর মেজদির বাড়ি রামপুরে আছে। মা এসে বলে, ও চুলোয় যাক। এরকম করে কেউ স্বামীকে মারে? আহ মা, তোমরা তো কেউ একবার বললে না যে আমি এই 2.5-3 বছর ওকে কত মেরেছি, ওর কত কষ্ট হয়েছে। তখন তোমরা তো কই আমাকে কিছু বলনি, আর ধরতেও আসনি। এদিকে এই বাড়ির হালচাল একটু বলি। এক গাদা মুদির দোকানের ফর্দ এনে বড় বৌদি বলল, দেখো তো ছোট ঠাকুরপো, এর ভিতরে কোনটা রাজুর ওষুধের স্লিপ। রুদ্র তো হেসে খুন। এতে হাসার কি হলো? তাহলে বুঝতে পারছো, যে তোমাদের শত্রু ছিল সে সেজ বৌদির পেটে একটু আধটু বিদ্যে ছিল, তাই তখন তোমাদের অসুবিধায় পড়তে হয়নি। এই সব কটাই মুদির দোকানের ফর্দ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। বৌদি একটা নাক ঝাড়া দিয়ে গেল। এখন বাড়ির বাচ্চাগুলো ভুল ভাল পড়া উচ্চারণ করে, কাছে বৌদিরা বসে থেকেও বুঝতে পারে না। বাচ্চাগুলো খুব সেজ কাকিমাকে খোঁজে। সেজ বউয়ের হাতের রান্না সকলে ভালোবাসে। দাদারা খেতে বসে খুব অশান্তি করে। এইভাবে টালমাটাল করে বছর 2 আরও কেটে গেল। রজতকে তার মা আর 2 দাদা বলল, আমরা এতদিন কিছু বলিনি, এবার তুই কাজকর্ম করছিস, এভাবে তো আর জীবন চলতে পারে না, তুই আবার বিয়ে কর। এরকম তো কত লোকেই বিয়ে করে। মেজ বৌদি বলে, আমার খুড়তুতো বোন, তুমি যদি বলো তাহলে সম্বন্ধটা করতে পারি। সে কি বৌদি, আমি মদ খাই, বউকে ধরে মারি, এসব জেনেও তুমি তোমার বোনের আমার সঙ্গে বিয়ে দেবে? কেন দেব না ঠাকুরপো, এখন তো তুমি মদ খাও না, আর রাগও কমে গেছে। বৌদি, আগেও আমি মদ খেতাম না, বিয়ের অনেক পরে মদ ধরেছি। থাক ওসব কথা, ছাড়ো, তোমাদের সকলকে আমার একটা কথা বলার আছে। আমি বিয়ে করব, তবে একটা শর্তে। মা বলল, কি শর্ত বল না? আমাদের যা জমি জায়গা ঘর বাড়ি আছে সবার ভাগ করতে হবে। যার ভাগে যা পড়বে সে ততটুকুই নেবে। আর মাকে যে দেখবে সে মায়ের ভাগটা পাবে। আমার বিয়ের পর আমি বউ নিয়ে আলাদা খাবো। তাতে যদি রাজি থাকো তো আমার বিয়ের জন্য মেয়ে দেখতে পারো। আর মেজ বৌদি, তোমার বোনকে আমি বিয়ে করব না, কারণ সেও তোমার মতোই হবে। রুদ্র তো খালি মুচকি হাসে। বাড়ির সকলে একমত হলো,
আর ভাগাভাগি শুরু হলো। আলাদা দুখানা ঘর, একটা সাবেকি পোর্শন পড়ল রজতের ভাগে, এই নতুন বাড়িটা থেকে শুধু একটু দূরে। রজত এই পোর্শন পেয়ে খুব খুশি হলো। এদিকে তুহিনাকে তার দিদি বলল, তোকে একটা কথা বলবো। এই মাসখানেক আগে বাবা মা দাদা রজতের বাড়ি গিয়েছিল। রজতের মা বাড়ির দোরগোড়া থেকেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলেছে তার ছেলের সামনের মাসে বিয়ে। একটা খুনি মেয়েকে নিয়ে রজত আর ঘর করবে না। সে নিজে মেয়ে দেখে পছন্দ করেছে। তুহিনা দিদিকে বলল, বেশ তো, বিয়ে করুক, আমি আমার মতো থাকবো। হ্যাঁ রে দিদি, তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো আমি আর মেয়ে এখানে আছি বলে? দিদি বলে, এক থাপ্পড় দেব। আমাকে তুই এই চিনলি? তাছাড়া তুই তো তোর রোজগার করিস, আমার পয়সায় তুই খাস। সকলে বলা বলি করছিল তুই নাকি খুব তাড়াতাড়ি খুব ভালো কাজ শিখে গেছিস। না রে দিদি, তোদের এই ভালোবাসার আশ্রয়টুকু না পেলে সারা জীবন আমায় মার খেয়েই মরতে হতো। এই দেখ তনি, মিঠু কি বলছে। মাসি বলল, মিঠু, তুমি কাকে বেশি ভালোবাসো? আদো আদো করে বলল, তোমায়। ওলে বাবালে, আমার মানু। সবার আড়ালে তনির চোখ ছলছল করে উঠল। আমি কি তাহলে ভুল করলাম? আমার ওকে ওরকমভাবে মারা উচিত হয়নি? দিদি একদিন বলল, জানিস তনি, এখনো সেই আমার মাস্তুতো দেওরের বিয়ে হয়নি, তবে চাকরি পেয়েছে, আর বোনেদেরও বিয়ে হয়ে গেছে। ওমা, বলাও যা, আবার সেই আগের মতো গোপাল এসে হাজির। দিদি বলল, কি ব্যাপার, এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো, নাকি বিয়ের নিমন্ত্রণ করতে এসেছো? গোপাল বলে, তাই বটে। তুহিনা, কেমন আছো? এটা তোমার মেয়ে? বাহ, খুব সুন্দর। কপালে ছিল তাই আবার দেখা হলো। তুহিনা বলল, সেটা আবার কি কথা? দুদিন থেকে গোপাল চলে গেল। অবশ্য দিদির শাশুড়ি মা গোপালকে কিছু কথা বলেছিল তুহিনা সম্পর্কে। তুহিনা সেটা জানে। আসলে তুহিনা এটা জানে, দিদির বাড়ি কখনো তার বিবাহিতা বোন এতদিন থাকতে পারে না। লুকালে সেটা লুকানোর জন্যই লুকানো। সেটা একটু বুদ্ধি থাকলেই বুঝতে পারবে। গোপাল ছেলেটা খুবই ভালো, তাকে কিছু বলা যেতেই পারে। অবশ্য দিদির এখানে যেসব প্রতিবেশী আছে তাদেরকে দিদি বলেছে, আমার বোনের শাশুড়ি খুব দজ্জাল, ভগ্নিপতি অন্য রাজ্যে থাকে, সে এলেই চলে যাবে। এটা গ্রামের ব্যাপার, এখানে এসব জানাতে হয়, না হলে তার টেকা দায় হয়। এখন অবশ্য পাড়ার মানুষ তুহিনাকে খুব ভালোবাসে। দিদির শাশুড়ি শুয়ে শুয়ে গল্প করে, তোকে একটা কথা বলবো, তোর বর যদি বিয়ে করে তুই বা কেন বিয়ে করতে পারবি না? এখন তো সারাটা জীবন পড়ে আছে। টনি বলল, মা, এই কথা বলবেন না। একবার যখন এই সম্পর্ক টেকেনি, আবার যদি কোথাও সম্পর্ক তৈরি করা হয় তবে হয়তো কপালে আরো দুঃখ আছে। জানিস টনি, গোপাল তোকে আজও ভালোবাসে। সব শুনে বলে
আমি ওকে ভুলতে পারিনি বলে আজও বিয়ে করিনি। হ্যাঁ জানি ও আমায় সেই চোখে দেখেনি, তবুও মাসি তুমি ওকে একবার বলে দেখো আমি ওকে খুব সুখে রাখবো, কলকাতায় নিয়ে চলে যাব। না মা, তা আর হয় না। আমি শুধু একজনকেই ভালোবেসেছিলাম, আর তাছাড়া আমি বা এত স্বার্থপর হই কি করে? আমি এই বেশ আছি, আপনি অন্তত আমায় বুঝুন। আর গোপালদাকে বলুন ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে করতে। রজতকে ওর মা এসে বলে গেল, শোন রজু, কালকে মেয়ের বাবা মা কাকা দাদা তোকে দেখতে আসবে, অমনি পাকা কথা কয়ে যাবে, আমরা মেয়ে দেখেছি, আমাদের খুব পছন্দ, অত লেখাপড়া জানে না, ওই বড় বৌমার মতো নাম সই করতে পারে, সাদামাটা মেয়ে, বয়সটাও খুব একটা হবে না, এই 15-16 হবে, আমি তৈরি করে নেব। হ্যাঁ শোন, ওরা 10,000 টাকা নগদ দেবে বলেছে, তুই একটু বাড়াবি। রজত বলল, ঠিক আছে। আজ বৈকালবেলা অপুর মা ঘর দোর ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাবে। পরের দিনের কথা, 6 জন এসেছে ছেলে দেখতে। রজতের মা বৌদিরা দাদারা ভাই সকলে তাদেরকে নিয়ে রজতের ঘরে আসে। কি সুন্দর ঘর সাজানো, খাটে ভেলভেট চাদর, টেবিলে ফুলদানি, ঘরখানায় যে কি শ্রী আছে বলে বোঝানো যায় না। বড় আর মেজ বৌদি একসঙ্গে বলে উঠল, ঠাকুরপো তুমি ঘর সাজিয়েছ? বাবা, আবার বিয়ে করার জন্য এত পরিপাটি। রজত হাসল, বলল, আপনারা সকলে বসুন। তারপর 2 জন মহিলা এলো মিষ্টি জল নিয়ে। বাড়ির সকলে দেখে অবাক, এটা কি হলো? সেজ বউ এখানে কি করছে? ও এলো কি করে? সকলে বলা বলি করছে, কত রকম জানে। রজত বলল, মা তুমি আগে কন্যাপক্ষের সঙ্গে তুহিনার পরিচয় করিয়ে দাও। মা রাগে সেখান থেকে চলে যেতে যায়। তখন রজত বলে, না মা, তুমি যাবে না, নাও মিঠুকে কোলে নাও। রজতের মা রাগে গনগন করতে করতে বাধ্য হয়ে বলল, এটা আমার সেজ বৌমা, আর এটা হলো ওর মেয়ে, আমার নাতনি। কন্যাপক্ষ চোখ চাচাই করে বলে, তবে যে আপনারা মেয়ে দেখতে গিয়ে বললেন ছেলের বউ পাগল ছিল, একদিনও ঘর হয়নি, বিয়ের পরদিনই কোথায় চলে গেছে। ছি, এই আপনাদের ভদ্রতা? ছি। সকলে চলে যেতে চায়। তাদের তুহিনা বলল, মিষ্টি জল খেয়ে যান, না হলে আপনাদের আরেক মেয়ের অকল্যাণ হবে। এত সুন্দর কথা শুনে তাদের রাগটা একটু কমলো, কিন্তু মিষ্টি জল পড়ে রইল। তারা চলে গেল। রজত বলল, বৌদিরা, এই হচ্ছে আমার মেজশালী, এর বাড়িতেই এতদিন সেজ বউ থেকেছে। মা বলল, এই যদি তোর মনে ছিল আগে বলতেই পারতিস। তাই নাকি? বললে তোমরা সম্পত্তি বাড়ি এত তাড়াতাড়ি ভাগ করতে। তোমাদের একবার মনে হলো না আমার মেয়ে আছে? কি মনে হয় তোমাদের আমার কাছে তার কোনো কদর নেই? এতেই তো বোঝা যাচ্ছে মা, তোমার কাছে আমারও কোনো কদর নেই। আর তোমার ওই 3 সাগরে তাদেরকে একটু সুশিক্ষা দাও, এর জন্য লেখাপড়া জানতে হয় না।
ভাই রুদ্র বলল, সেজদা, তুই এদের ওসব বলিস না। এদের কিছু বলা মানে ভস্যে ঘি ঢালা। ছোট বউ বলল, তার মানে সেজদার এই মতলবে তোমারও হাত আছে? রুদ্র বলে, এখানে তোমার বুদ্ধির প্রশংসা করতেই হবে। আমি তো সেজদাকে বৌদির সব খবরাখবর জানাতাম। বড় মেজ দুই বউ বলল, তাহলে বলছো সেজ বউ সেজ ঠাকুরপোকে ওরকম করে লাঠি মেরে ঠিকই করেছে? রুদ্র বলল, কিরে সেজদা, এরা দু বৌদি তো আরও বুদ্ধিমান। রজত বলল, এই একটা জিনিস দেখলাম, আমি যে তার সঙ্গে এত দুর্ব্যবহার মারধর করেছি সেটা তোমরা একবারও কেউ বললে না। এখনো তোমাদের কারও বোধোদয় হয়নি। যাক, আর কথা বাড়িও না। রুদ্রর বিরুদ্ধে ছোট বউ অনেক কথা বলবে বলে চেষ্টা করেছিল, কিন্তু বলে উঠতে পারল না, কারণ সে রুদ্রর স্বভাবটা জানে। তুহিনার মেজ দিয়েও বাড়ি চলে গেল। তুহিনা বলল, কাল রাত্রিবেলা মেজদির বাড়ি তোমায় দেখে একটু ভয়ই পেয়েছিলাম। কেন, ভেবেছিলে তোমায় ওখানে আবার মারতে গেছি? ধ্যাৎ, তাই বলেছি? এই দেখি, তোমার কপালের উপরটা এত বড় কালশিটে দাগ কেন? রজত তুহিনার হাত সরিয়ে দিয়ে বলে, আজ থেকে ওসব কথা ভুলে যাও। ও, বুঝেছি। আমার আসলে তখন কোনো জ্ঞান ছিল না, কে যেন আমায় দিয়ে করিয়েছে। ছাড়ো ওসব কথা। আচ্ছা বলো তো, আমাদের মেয়েটাকে কার মতো দেখতে হয়েছে? তুহিনা বলল, তোমার মতো। না না, ও আমাদের কারোর মতো দেখতে হয়নি, ওকে দেখতে হয়েছে তোমার ওই গোপালের মতো। তাই ভালো হবে না বলে দিচ্ছি। তুমি কি তাকে দেখেছ? ওসব দেখতে লাগে না। তোমার দিদি যা তার নিয়ে গল্প করলো, তার একটা ছবি আমার মনের মধ্যে আঁকা হয়ে রয়েছে। যত সব। বেশ হয়েছে, ভালো হয়েছে। রজত মেয়েকে আদর করতে করতে বলল, মা, তুমি বড় হয়ে কার মতো হবে? মায়ের মতো হবে? না, ও যেন আমার মতো না হয়, আমি খুব বাজে। রজত তুহিনার মুখ চেপে ধরে বলল, একদম বাজে কথা বলবে না, তুমিই আমার ভালো। তুহিনা মনে মনে ভাবল, এ যেন স্বর্গসুখ, আমি ধন্য। নমস্কার। গল্প পাঠে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, মৌলি। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিন্ন স্বাদের বাংলা শ্রুতি গল্প শোনার জন্য আমার মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ 300 সাবস্ক্রাইবার পার করানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।